নমস্কার, আমি ডক্টর রঘুপতি সারেঙ্গী আপনাদের হোমিও বার্তার ডালিতে এক নতুন ফুল সাজিয়ে এসেছি আপনাদের আঙিনায়। আজকের নিবেদন এপিস মেলিফিকা। মধু, মৌমাছি এই সবের সঙ্গে খুব ছোটবেলা থেকে আমরা পরিচিত। জন্মানোর পরেই বলে বাচ্চার মুখে মধু দিতে হয়। 7-8 বছর 10 বছর বয়সে মৌচাকে ঢিল মারেনি আর মৌচাকের কামড় খায়নি এমন সংখ্যা খুব কম। সেই 8-10 বছরের ওই মৌমাছির হুল ফুটানোর যে ব্যথাটা যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে আজকে এই 60 বছর বয়সে এসে নতুন করে আবার এপিস মেলিফিকাকে নিয়ে ভাবতে হতো না। এপিস মেলিফিকা বলতে ওয়েস্টার্ন এপিস মেলিফিকার কথাই মূলত বলা হয়, যেটা মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ এইসব জায়গায় যে মৌমাছিটা যার থেকে এপিস মেলিফিকা তৈরি হয় সেটাকেই কিন্তু আমরা বোঝাতে চাই। হোমিওপ্যাথিক জগতের স্টলওয়ার্ট ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং 1853 খ্রিস্টাব্দে এপিস মেলিফিকাকে সার্থকভাবে প্রুভিং করিয়েছিলেন এবং হোমিওপ্যাথি জগতে তার প্রবেশাধিকার ঘটিয়েছেন। আর ভারতবর্ষের কথা যদি বলেন, 1960 সালে ডক্টর এএস আটওয়াল, পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, ওখানে এসে এপিস মেলিফিকার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন তার কর্মক্ষেত্রকে নিয়ে, এপিকালচার নিয়ে, এবং সেটা আজকে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সেই এপিস মেলিফিকার যে কালচার, এপিকালচার, তার সাথে আমাদের হোমিওপ্যাথিক এপিস মেলিফিকার যে ব্যবহার, দুটার কিন্তু হ্যাভেন অ্যান্ড হেল ডিফারেন্স। ওটা যে নিউট্রিটিভ প্রপার্টি, সেটাকে উনি কাজে লাগিয়েছেন বৃহত্তর ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে। আর আমরা এপিস মেলিফিকাকে কাজে লাগাবো রোগ দূরীকরণের জন্য চিকিৎসা জগতের। এপিস মেলিফিকা সাধারণত খুব ছোট্ট একটা ড্রাগ হিসাবেই আমাদের কাছে পরিচিত। কথায় কথায় শুনবেন যে মৌমাছি কামড়ে দিয়েছে, 1 ফোঁটা এপিস মেলিফিকা লাগিয়ে দাও, 1 ফোঁটা এপিস মেলিফিকা খাইয়ে দাও 30। যেন এপিস মানেই হচ্ছে এটা। বাস্তব ক্ষেত্রে কিন্তু ঠিক এটা নয়। বৃহত্তর জগতে যারা কাজ করেছেন, সে অ্যাসপেক্টটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, চিকিৎসা বিজ্ঞান হোক, স্পেস সায়েন্স হোক, যেখানেই হোক না কেন, খুব নতুন কিছু আবিষ্কার করে ফেলেছেন সব সময়, এমনটা কিন্তু নাও হতে পারে। তাহলে বিশেষত্বটা কোথায় একজন গ্রেট ম্যানের? গ্রেট ম্যান ইজ ওয়ান হু ডাজ নট ডিসকভার সেপারেট থিংস বাট ডাজ থিংস ইন এ সেপারেট ওয়ে। দেখুন, নতুন জিনিসকে উদ্ভাবন করতে হবে সবসময় এমন ব্যাপার নেই। সাধারণ জিনিসকে যদি আমি নতুন পদ্ধতিতে আমার নিজস্ব আবিষ্কারের মতন করে যদি আমি জনসমক্ষে তুলে ধরতে পারি, সেটাই আমার গ্রেটনেস। এপিস মেলিফিকাকে নিয়ে যখন আলোচনা করে বসছি, আমরা কিন্তু একটু মৌমাছির পরিবারকে নিয়েও একটু কথা বলবো। এপিস মেলিফিকা তো অ্যানিম্যাল কিংডমের আমাদের সবারই পরিচিত। যে একটা মৌমাছির যে কুম মানে মৌচাক, তাতে প্রায় 2000 থেকে 6000 পর্যন্ত শ্রমিক মাছি থাকে। পুরুষ মাছি মৌমাছি থাকে 500-র কাছাকাছি। রানী মক্ষিকা থাকে মাত্র 1টি। শ্রমিক মৌমাছি 6 সপ্তাহের মতো বাঁচে। একটা পুরুষ মৌমাছি 20 সপ্তাহের মতো বাঁচে। রানী মক্ষিকা 5 বছর। যখনই রানী মক্ষিকার সাথে পুরুষ মক্ষিকার ফার্টিলাইজেশন হলো, মিলনের ফলে প্রায় 2000-এর মতো ডিম তৈরি হয় রানী মক্ষিকার পেটে। সেগুলো বাইরে বেরিয়ে এলে তাদের মধ্যে যারা একটু বড়, একটু স্পষ্ট, একটু পৃথকযোগ্য, এমন যে লার্ভাগুলো, তাদেরকে কিন্তু একটু
নারিশমেন্ট দেওয়া হয় অন্যভাবে। ওই শ্রমিক মৌমাছিরা বিশেষ ধরনের ফুলের রেণু, বিশেষ ধরনের ভাবে তৈরি একটা বিশেষ মধু তারা তৈরি করে শুধু বাচ্চাগুলোর জন্য। তারা যে 500 জন মতো লার্ভাগুলো সেপারেট করা যাচ্ছে, মানে ওরা সেপারেট করতে পারে, তাদের মুখে সেই জেলিটা দেওয়া হয়, আর অন্যদেরকে দেওয়া হয় হানি। এই যে সেপারেটেড গ্রুপটা, সেগ্রিগেটেড গ্রুপটা, এর মধ্যে যে রানী মৌমাছি হবে, এটা যখন ডিফারেন্সিয়েট করা গেল, তখন শুধুমাত্র রানী মৌমাছি খাবে সেই বিশেষ ধরনের তৈরি যে জেলিটা, বাকি সবাই খাবে মধু। এই জেলিটাকে বলা হয় রয়্যাল জেলি। এই রয়্যাল জেলি খেয়ে রানী মক্ষিকা দৈর্ঘ্যে, প্রস্থে, পরমাণুতে সবে সবার উপরে স্থান করে এবং অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। তার একটাই শান্তির জায়গা, সেটা হচ্ছে তার হানিকুমটা। বাইরে ইরিটেশন, ছুটা দৌড়া, রাগ, উত্তেজনা যাই হোক না কেন, সে কিন্তু চায় তার হানিকুমটা, মৌচাকটা যেন খুব একটা শান্ত পরিবেশে, একটা নিরালা নিবেশে সে যেন সময় কাটাতে পারে। সে সবার জন্য ভাববে, সবাইকে সে নির্দেশ দেবে, সবার মঙ্গলের কথা ভাববে, কিন্তু সে নিজেকে সব সময় সব থেকে অ্যালুপ করে তার ওই শান্ত নিডটার মধ্যেই সে যেন চরম শান্তি পায়। এগুলো বললাম কেন জানেন? এপিস মেলিফিকাটা এর মধ্যে আমরা কিন্তু পড়ে ফেলছি। সিমটম আকারে না হতে পারে, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে আমরা কিন্তু এপিসের যে মানসিকতাটা মূলত, এটা কিন্তু আমরা গল্পের ছলে আলোচনা করে নিলাম। এপিস মেলিফিকা যে পেশেন্ট, সে কিন্তু কখনোই ইরিটেবল নয়, হটি নয়, রাদার সেন্সিটিভ, রাদার কোঅপারেটিভ। সে চায় না তার কারণে তার পরিবারের কোনো মানুষ কোনোভাবে কষ্ট যন্ত্রণা ভোগ করুক। সে টোটালি ইনডিফারেন্ট থাকতে চায়। আমার কষ্ট আমাকে বহন করতে হবে, আমার কষ্টের ভাগ কে নেবে বলুন? মাসিমা কি হয়েছে আপনার? আমি ভালো আছি বাবা। না তাহলে আপনার ছেলে নিয়ে এলো? ওই ওরা নিয়ে এসছে আর কি, ওই ওই একটু বয়সকালে একটু কোমরটা ব্যথা আছে, তাছাড়া আমি ভালোই আছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা সে পছন্দ করে না। তার ব্যক্তিগত কষ্ট সে কারো কাছে শেয়ার করতে চায় না। সে ধরেই নেয় যে এটা আমার কষ্ট, আমাকে ভোগ করতে হবে। আমি লোকের কাছে গলগ্রহ কেনই বা হই? একটা অ্যাপাথি তৈরি হয়ে যায় জীবনের প্রতি। তার এই কর্তব্য ছাড়া আবেগের জায়গাটা একদম যেন শূন্য হয়ে যায়। কর্তব্য সম্বন্ধে, মানে নিজের পরিবার সম্বন্ধে অত্যন্ত সেন্সিটিভ। রুব্রিক আছে ইনডিফারেন্ট, অ্যাপাথি ইন ফিভার, পার্টিকুলারলি টাইফয়েড। তার যখন হচ্ছে, তাতেও সে কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটাকে প্রয়োজন মনে করছে না, অথচ সে তার ফ্যামিলির ব্যাপারে ভেরি মাচ কেয়ারিং। দেখুন, সে অফিসে আছে, অফিসের কাজকর্ম করছে, 5টা অ্যাসাইনমেন্ট নিজ দায়িত্বে সে নিয়ে নিয়েছে বসকে খুশি করার জন্য। এবারে 3rd অ্যাসাইনমেন্টে যখন বস চাইছে, তখন 1st অ্যাসাইনমেন্টটা এনে দেখাচ্ছে, স্যার আমি এটা প্রথম থেকে শুরু করেছিলাম। আমি যে বললাম যে পর 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 করলে হবে না, তুমি এইভাবে করো। স্যার আমি 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 দেখছি, স্যার আমি দেখছি। সেকেন্ডটা কতটা হয়েছে? হ্যাঁ, সেকেন্ডটা স্যার হাফ হয়ে গেছে। আরে সেকেন্ডটা কমপ্লিট করোনি কেন? না স্যার ওই মানে এটা আগে করে নিয়ে তারপর ওইটা ধরবো। দেখুন, সে ক্ষমতার বাইরে নিজে দায়িত্ব নিচ্ছে আর সবকিছু এলোমেলো। কেন জানেন? অ্যাসাইনমেন্ট নাম্বার 1 যখন করছে, কাজ করতে করতে সে একবার ফোনে খবর নিয়ে নিয়েছে যে তার বাচ্চাটা স্কুলে গেছে কিনা। তারপরে সে যখন জানলো যে বাচ্চাটা স্কুলে গেছে, কিন্তু যাওয়ার পথে পুলকার থেকে
একটু হোঁচট খেয়ে গেছিল, নখটা একটু নষ্ট হয়ে গেছিল, নখটা একটু ফেটে গেছিল, সেখানে ডাক্তারবাবু, সেখানে স্কুলের যে স্যারেরা সব ঠিকঠাক করে দিয়েছেন, খেলাধুলা সব কিছু করছে, কিন্তু সে নার্ভাস ফিল করছে। আধ ঘন্টা পরে মনে হচ্ছে যে মাকে তো স্প্রেটা দিতে হয় সারাদিনে 4 বার, মা স্প্রেটা পেয়েছেন তো? তাহলে অ্যাসাইনমেন্ট করতে করতে একবার ছেলের খোঁজ, একবার বৃদ্ধা মায়ের খোঁজ, আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে তার স্ত্রী, তার যে গানের টিচার, তিনি এসছেন কিনা সেই খবর। এইগুলো করতে 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 সে সমস্ত কাজকর্মগুলো তার কিন্তু খুব এলোমেলো হয়ে যায়। মৌচাকে সব সময় ঠান্ডা পরিবেশ, আপনি গাছের উপরে মৌচাক আছে, আপনি নিচ দিয়ে চুপচাপ চলে যান, মৌমাছি কখনোই আপনাকে তাড়া করবে না, আনলেস অ্যান্ড আনটিল ইউ থ্রো এ স্টোন টু দ্য কুম্ভ, তখন কিন্তু তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়। এপিস মেলিফিকার ক্ষেত্রে, পেশেন্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই। সে নিজেকে কষ্ট দেবে, কিন্তু অন্য সবার কষ্টের সে ভাগদার হতে চায়, ক্ষমতার বাইরে সে দায়িত্ব নিতে চায়। আর এইগুলো যখন তার হিসাব মতো চলে না, তখন কিন্তু সে খুব কষ্ট পায়, প্রকাশ করে কম। সেই জন্য সে নিজেকে একটা সময় আসে যখন সে টোটাল অ্যাপ্যাথেটিক হয়ে যায়, ইনডিফারেন্ট ফ্রম দ্য ফ্যামিলি হয়ে যায়। যে যার মতো করছে করুক, আমি আমার এক পাশে আছি, আমার আর কি। চোখ বন্ধ করে ঘুমের ভান করে এক জায়গাতে পড়ে আছে, ফ্রিভোলাস প্রকৃতির। মানে আমি রুব্রিক বলছি, কোনো ব্যাপারে সে কিন্তু সিরিয়াস নয়। সব সময় কি বলে জানেন, থাক না, হবে তো কি আছে, আজকের কাজটা কালকে করলে কি এমন দোষ হয়ে যাবে, করে দেব। একটা রুব্রিক আছে, পোস্টপন্ডিং এভরিথিং টু দ্য নেক্সট ডে। আমরা কি বলি, আজকের কাজ এখন করো, এখনের কাজ এই মুহূর্তে শুরু করো। ও কি বলে, থাক না, কালকে করে দেব। এটা একটা কিন্তু সুন্দর ধরনের রুব্রিক। তার মধ্যে একটা ডিলিউশন আছে অদ্ভুত ধরনের। যেহেতু সে নিজের ব্যস্ততা দিয়ে নিজের দৈহিক যে চাহিদা, যে তার যৌন চাহিদা, সেগুলো সবকে কিন্তু সে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সেও তো একটা মানুষ। তাই সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেটিং ম্যারিড অ্যান্ড টু রিমেন ব্যাচেলার, उसमें क्या फर्क। কখনো কখনো প্রশ্ন করে, আবার কখনো কখনো সে একটা ডিলিউশনে ভোগে। একটা রুব্রিক আছে, ডিলিউশন বেড, সাম ওয়ান ইন বেড অ্যাজ ইফ সামওয়ান ইন। সে শুয়ে শুয়ে ভাবে যে তার বিছানা চাদরের মধ্যে আরেকজন কোনো অজানা পুরুষ মানুষ তারই বিছানা শেয়ার করে আছে। এটাও কিন্তু এপিস। তাহলে এপিস যেরকম সিম্প্যাথেটিক, পার্টিকুলারলি টু হিজ অর হার ফ্যামিলি, সেই রকম এপিসের মধ্যে কিন্তু এই ধরনের একটা সেক্সুয়াল ডিলিউশন আমরা কিন্তু খুঁজে পাই। টেন্ডেন্সি টু ব্রেক, এপিস পেশেন্টের একটা অকওয়ার্ডনেস বলবেন, নাকি এটা আর কোনো কারণে নিউরোলজিক্যাল কোনো উইকনেস থেকে হয়, আমরা সেটা সঠিক না জানলেও যেটা দেখতে পাই সেটা হচ্ছে মাঝে মধ্যেই ওর হাত থেকে জিনিস পড়ে যায়, ভেঙে যায়। আর ভেঙে গেলে তার মনের মধ্যে কিন্তু কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, হি অর সি রিমেন্স চেয়ারফুল। আর একটু আমরা যদি গভীরে যাই, তাহলে আমরা দেখব এপিসমেল লাভস ইন সিরিয়াস ম্যাটার। একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে 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 হঠাৎ সে কিন্তু হো 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 করে হেসে ফেললো, এবং তার সঙ্গে ড্যান্সিং, সিঙ্গিং, এই ধরনের একটা চেঞ্জেবল মুড কিন্তু এপিসের মধ্যে আমরা দেখতে পাই। ছোট বাচ্চা
becomes cheerful in self-made default. কিরকম? কচি বাচ্চা, একটা 5-7 বছরের একটা ছেলে, সে পেন্সিলটা নিয়ে লিখতে বসছিল, তো লিখতে গিয়ে পেন্সিলটা ভেঙে গেল। ব্যাস, এটাই তার হাসির কারণ, সেটাই তার হাসির কারণ। সেটা নাচছে, গাইছে, গান করছে। আপনি বলবেন যে ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা হতে পারে। একটা 5-7 বছরের বাচ্চা এটা ভেঙে গেলে রেখে দিতে পারে, আর একটা রিফিল নিয়ে নিতে পারে, আর একটা পেন নিয়ে নিতে পারে, একটা পেন্সিল নিয়ে নিতে পারে, কিন্তু হাসিটা কি খুব স্বাভাবিক? এপি স্মেলের ক্ষেত্রে এমন ধরনের চরিত্র আমরা কিন্তু পাই। একটা রুব্রিক আছে, ব্রেক থিংস ডিজায়ার টু। এটা মানে কিন্তু ওই পেন্সিল ভাঙা নয়। একটা পেশেন্ট, সে দেখছে যে তার যে বিবাহিত বোনটা, সে তার শ্বশুর বাড়িতে টর্চার হচ্ছে। সে তার বোনকে বলছে যে ওখানে সংসার করার দরকার নেই, ছেড়ে ছুড়ে দিয়ে তুই আমার কাছে চলে আয়, আমি তো বাবার পেনশনটা পাই, আর আমার তো বিয়ে শাদী সংসার, আমার তো কোনো কিছু নেই, তোরাই আমার কাছে থাকবি। দেখুন, বাবার সংসারটা আনম্যারিড মেয়েটা পায়, কত টাকা পায়, যাতে সে তার মাথার উপরে আরো তার বোন, তার ভাগনা ভাগ্নি, এদেরকে নিয়ে সে সংসার করবে। এপিস কিন্তু এরকম মানসিকতারই হয়। একটা কথা না বললেই নয়, যেটা অ্যালেন তার কিনোটে খুব স্পষ্ট করে লিখছেন, হার্ড টু প্লিজ। এপিসের পেশেন্ট তার পরিবারের কারো কোনো সাহায্য নিতে চায় না, আর যদি কেউ আগ বাড়িয়ে তার প্রতি করেও, সে কিন্তু সন্তুষ্ট হয় না। অলওয়েজ পেশেন্ট ট্রাইজ টু রিমেন বিজি, অলওয়েজ, আননেসেসারিলি অ্যান্ড আননোয়িংলি। কাজ একটা আমাকে করতেই হবে, এটার পর সেটা, সেটার পর সেটা, সেটার পর সেটা, সেটার পর সেটা। আরে ভাই, শাড়ি কাপড়গুলো তো সব তো গুছানোই ছিল আলমারির ভিতরে, তুমি সেগুলো সব বের করে নিচে ঢেলেছো কেন? না ওই তো মানে দেখছিলাম, যদি উই টুই ধরে সবগুলোকে বের করে দিয়েছি, আমি তো ঝেড়ে 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 আবার সবগুলোকে ঢুকিয়ে দিচ্ছি মিনিংলেসলি। সে কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে ক্লান্তিহীনভাবে। এই হচ্ছে কিন্তু এপিস। এবারে আমরা আসি যে একটা এপিস পেশেন্টের দেহ সংক্রান্ত যে জিনিসগুলো, সেগুলো কেমন হয়। এপিস মেলিফিকা ইজ এ রাইট সাইডেড রেমেডি। এপিসের ডান পাশের মাথা, ডান পাশের চোখ, ডান পাশের নাক, ডান পাশের গলা, ডান পাশের হাত পা, এই সবের উপরে ওর প্রভাব কিন্তু যথেষ্টই বেশি। কি দিয়ে সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে, এই মন মানসিকতাগুলো তো থাকবেই, এগুলো কনসিডারেশনের মধ্যে আমাদের আনতে হবে প্রতি ক্ষেত্রেই। তা বাদে ডে টু ডে লাইফ যারা আমরা প্র্যাকটিস করছি, আমাদের কাছে এপিস আসে কি নিয়ে জানেন? ফোলা, একটা ইডিমা, একটা অ্যানাসার্কা, একটা স্টিং বাইট কে কেন্দ্র করে ফোলা, একটা সেলুলাইটিস, ডান পাটা আমার ফুলে গেছে, পিটিং ইডিমা হচ্ছে, টিপলে টোল পড়ে যাচ্ছে, ডান চোখের নিচ পাতাটা জল থই থই করছে, জায়গাটা যেন মনে হচ্ছে যেন একটা ব্যাগ ভর্তি জল বসানো আছে। দুটো চোখও হতে পারে, কিন্তু ডান চোখটা বেশি হচ্ছে বাম চোখটার তুলনায়। নিচের পাতাতে একদম মনে হচ্ছে যেন একটা পলিথিনের, একটা স্বচ্ছ একটা পলিথিন প্যাকেটের মধ্যে জল ঢুকিয়ে যেন এই জায়গাটাকে বসিয়ে দেওয়া হয়েছে, ক্লিক করে দিলে যেন পিচ করে জল বেরিয়ে যাবে। এইরকম পরিস্থিতিটা আমরা এবিসের মধ্যে দেখতে পাবো। আর কি পাবো? পেশেন্ট সেন্সিটিভ, খোলা হাওয়া, মুক্ত বাতাস, ঠান্ডা জল, কোল্ড অ্যাপ্লিকেশন,
এগুলো কিন্তু সে খুবই পছন্দ করে। টেস্টটা কিরকম? একদম নেই। এপিস পেশেন্টকে জল খাওয়ালে খায়, নতুবা সে খায় না। খায় কখন জানেন? শুধুমাত্র জ্বরের সময়। এপিস বিকামস থার্স্টি only in intermittent fever comes at 3 p.m. বিকেলবেলা 3টা সাড়ে 3টার সময় যখন এপিস পেশেন্টের শীত দিয়ে জ্বর আসে, সেই সময় এপিস পেশেন্ট বলে আমি জল খাবো, আমি জল খাবো, আমি জল খাবো। তাছাড়া কিন্তু এপিসের পেশেন্টের কোনো রকম জল খাওয়ার বাসনা নেই। এপিসের পেশেন্টের পায়খানা হয় কিরকম? কনস্টিপেশন, লুজ মোশন, দুটোই হতে পারে। কনস্টিপেশনটা খুবই পিকুলিয়ার, জল কম খায় তো কনস্টিপেশন সাধারণভাবেই হবে। সে বলে যে স্যার আমি আমার পায়খানাটা এতটাই শক্ত, স্যার আমি পেট থেকে পায়খানাটা বের করতে পারি না, জানেন। যখন খুব চাপ দিই তখন আমার মনে হয় যেন আমার পেটটা যেন ফেটে যাবে। bursting sensation of the abdominal wall when I try to pass my stool, my hard stool. যখন শক্ত পায়খানা আমি আমার পেট থেকে নামাতে চাই, তখন মনে হবে যেন আমার অ্যাবডোমিনাল ওয়ালটা, আউটার অ্যাবডোমিনাল ওয়ালটা যেন বাস্ট করে যাবে, অ্যাজ ইফ ইট উইল টিয়ার। তাহলে আমার পায়খানাটা হবে কি করে? আর পাতলা পায়খানার কথা যদি বলেন, তাহলে এটা কিন্তু মূলত ওল্ড অ্যালকোহলিক্স, যারা দীর্ঘদিন ধরে যারা মদকে ঢেলেই যাচ্ছে গলাতে, তাদের ক্ষেত্রে ফল খাওয়ার পরে, বিশেষত গরমকালে এপিসের ডায়রিয়া হয়। সেই ডায়রিয়াটা এমনই হয়, এফর্টলেস লুজ মোশন, কোনো চেষ্টাই করতে হবে না, as if the anus is wide open। পায়খানার যে দ্বারটা সেটা যেন হাঁ করেই রয়েছে, সেটা যেন তার যে স্ফিংটার ওখানে যেটা বসানো আছে, তার যে একটা ইলাস্টিক প্রপার্টি, সেই প্রপার্টিটা যেন সেই মুহূর্তে নষ্টই হয়ে যায়। লাইক সিকেলিকর, লাইক ফসফরাস, এইরকম হয় এপিসমেলের লুজ মোশন। হালকা ব্যথা থাকে, জল খাওয়ার ইচ্ছা তো নেই, ডান দিকের পেটের ব্যথা ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে থাকতেই পারে। ইউরিনের কথা যদি বলি, সেটা কেমন? দেখুন, এপিসের ইউরিন ডিউরিং পাসিং অফ ইউরিনেশন, পেচ্ছাপ যখন সে করছে পেশেন্ট, তখন মনে হচ্ছে কি as if the whole urethra is scalding। দুটো জিনিস, ড্রাই হিট দিয়ে, ডাইরেক্ট আগুনে বা ড্রাই হিট দিয়ে যখন কোনো জায়গায় পুড়ে যায়, তার যে বার্ন, তাকে বলা হয় বার্ন। আর গরম জল দিয়ে কোনো যদি জায়গা পুড়ে যায়, তাকে বলা হয় স্ক্যাল্ডিং। এক্ষেত্রে যেহেতু ইউরিনটা আসছে শরীরের ভিতর থেকে, একটা লিকুইড, তাই বলা হচ্ছে অ্যাজ ইফ দ্য পার্ট ইজ স্ক্যাল্ডিং। ইউরেথ্রার ভিতর দিয়ে যেন একটা জ্বলুনি হয়ে, তীব্র যে একটা জ্বলুনি শুদ্ধ যেন পেচ্ছাপটা দেহের বাইরে আসছে, এতটাই কষ্টকর। কিন্তু ক্যান্সারিসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বারবার 2 ml 5 ml 2 ml 5 ml 2 ml 5 ml 10 ml প্রতি 8 ঘন্টা অন্তর, প্রতি 10 মিনিট অন্তর, প্রতি 5 মিনিট অন্তর আমরা ক্যান্সারিসে পাই। এপিসে কিন্তু এমনটা নয়। এপিসে একটা লং ইন্টারভ্যালেই বাথরুম করছে, পেচ্ছাপ করছে, অনেকটা পরিমাণও করছে, কিন্তু যতক্ষণ ধরে করছে ততক্ষণ ধরেই তার মনে হবে as if the urethral inside is scalding। that is very important। সেই সাথে পেশেন্ট থার্স্টলেস, সেই সাথে পেশেন্ট চাইছে যে যত তাড়াতাড়ি বাথরুমটা শেষ করে আমি ওই ইউরেথ্রাতে একটু জল নিই, সেটা আমার কাছে ভালো লাগবে। এই যে তার মানসিকতা, এবং এই মানসিকতার সঙ্গে
তার দেহের এই যে সমস্যাগুলো, এগুলো সব মিলে কিন্তু এপিস। এপিস মানে কিন্তু অ্যাপাথি বা ইনডিফারেন্স নয়। এপিস মানে কিন্তু ইডিমা নয়। এপিস মানে কিন্তু থার্স্টলেস নয়। এপিস মানে কিন্তু হ্যাঙ্কারিং আফটার ওপেন এয়ার, এটাও নয়। এপিস মানে হার্ড টু প্লিজ, এটাও নয়। হার্ড টু প্লিজ আমরা ক্যালিকার্বেও পাই, খুব স্পষ্ট রকম পাই ক্যালিকার্বে। সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি নয়, কিন্তু সবগুলোকে যদি আপনি এক সূত্রে গেঁথে দেন, তাহলে কিন্তু যেটা দাঁড়াবে সেটাই হবে এপিস মেলিফিকা। বাড়বে কখন রোগের সমস্যাগুলো? সব বেড়ে যাবে ঘুমের পরে, সব বেড়ে যাবে ঘুমের পরে। সেটা শ্বাসকষ্ট হোক, সেটা ডান পাশের মাথার যন্ত্রণাই হোক, সেটা চোখের কষ্টই হোক, সব কিন্তু ঘুমের পরে বৃদ্ধি। এপিসের ক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যেন না যাই। এক্স্যাক্টলি লাইক ল্যাকেসিস, লাইক স্পঞ্জিয়া, এগুলো কিন্তু সবই ঘুমের পরে বাড়ে। আর কমে কিসে? এতক্ষণ ধরে আমরা সেটাই আলোচনা করছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। খোলা হাওয়া, মুক্ত বাতাস, ঠান্ডা জল, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, এগুলো সবই সে পছন্দ করে। পছন্দ করে না কনসোলেশন। কনসোলেশন কিন্তু এপিস পছন্দ করে না। যদিও ইন্টারনালি সিম্প্যাথেটিক টু আদার্স, অলওয়েজ অলওয়েজ এপিসের সাথে নেট্রামিউরের সম্পর্ক অত্যন্ত ভালো। এপিসের ক্রনিক হিসাবে নেট্রামিউর ব্যবহার করা যায়। নেট্রামিউরের পরেও আমরা এপিসের কথা মাথায় রাখি। পালসেটিলা ফলোজ ওয়েল এপিস। পালসেটিলার পরে এপিস অনেক সময়ই নির্দিষ্ট হয়। তাহলে এপিসের সঙ্গে নেট্রামিউরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর পালসেটিলার পরে এপিস সাধারণত ইন্ডিকেটেড হয়, প্রোভাইডেড দ্য সিমটমস সিমিলারেট। নমস্কার।